materials এর মধ্যে ক্লাস লেকচার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি শুধু ক্লাস করেন না, ইটস ভেরি মাইনাস পয়েন্ট ফর ইউ। বাকি যারা রেগুলার ক্লাস করে তাদের জন্য প্লাস পয়েন্ট। আর যদি থাকে স্লাইডের কথা, স্লাইড আমি কিছু প্রোভাইড করে দেবো, ঠিক আছে, বাট আমার ক্লাস করতে হবে, আদারওয়াইজ আপনি বুঝবেন না। আর এটা ডিএস এর ক্লাস, এটা কিন্তু ওই যে রিডিং এর মতো কিছু না, বুঝতে পেরেছেন? কি হয়েছে? আচ্ছা, সো বেসিক্যালি আপনাদেরকে কি কি সর্টিং করিয়েছে বলেন তো? আজকে ডেট কত? 2। আচ্ছা, কি কি সর্টিং অ্যালগরিদম করিয়েছে বলেন? তো আমি আপনাদের বেসিক্যালি এই চারটা পয়েন্ট করে মার্চটা ক্লাসে দেখাইনি আজকে। তো যদি মেইনলি বলতে যাই তাহলে কয়টা পড়াইছি ক্লাসে? 3টা। ইনসারশন, বাবল, সিলেকশন, এই তিনটাই করবেন, ঠিক আছে? ইনসারশন, বাবল, সিলেকশন, মার্চ ব্যতীত এই তিনটাই করবেন, ঠিক আছে? তিনটাই করবেন আর কি। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে জানেন? একটা অ্যারে দিয়ে দেওয়া হবে, একটা অ্যারে দিয়ে আপনাকে সর্টিং করে দেখাতে হবে, মানে কি পুরো 10 মার্কসের একটা কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? 10 মার্কসের যেহেতু কোশ্চেন থাকতে পারে মানে বুঝতেছেন, আমি একটা অ্যারে দিয়ে দেব, কতগুলো নাম্বার আছে তাই না? এখানে কতগুলো 1 2 3 4 5 কতগুলো নাম্বার আছে। তো আপনাকে কিন্তু আমি কোনো অ্যালগরিদম লিখতে বলিনি, আপনাকে টেকনিকটা দেখাবো যে এটার সাথে এটা সোয়াপ হয়ে এর পরবর্তী স্টেজটা মানে এক্সিকিউট হয়ে যাওয়ার পরে অ্যারেটা কি রকম দাঁড়াচ্ছে, লাস্টলি অ্যারেটা কি রকম দাঁড়াচ্ছে, এভাবে সবগুলো স্টেপ কিন্তু আমাকে দেখাতে হবে। নাম্বার মনে রাখেন, নাম্বার কিন্তু কত? নাম্বার কিন্তু 10। ভেরি বিগ পয়েন্ট, ওকে? ভেরি বিগ না, কোড না, অ্যাপ্রোচটা বলবেন, অ্যারো দিয়ে দেখাই দেব না, এটা পরে চেঞ্জ হয়ে প্রথম স্টেপে কি হচ্ছে সেটা বলবেন। প্রথম স্টেপে ইন্টারচেঞ্জ হয়ে যাওয়ার পরে কিছু সোয়াপিং হয়ে যাওয়ার পরে অ্যারেটা এরকম দাঁড়াচ্ছে, যেভাবে আমি আপনাদেরকে ক্লাসে বুঝিয়েছি। তারপরে সেকেন্ডে এরকম দাঁড়াচ্ছে, আর লাস্টে ইনসারশন সর্টের কি কত? টাইম কমপ্লেক্সিটি কত? n স্কয়ার। তো n স্কয়ারটা কিভাবে আসলো সেটা আমাকে বোঝাবেন। এভাবে বলতে হ্যাঁ হ্যাঁ, এভাবে বলবেন। আমি তো শর্টকাটে লিখেছি, আরো হচ্ছে ব্রডে লিখবেন ও অফ অর্ডার অফ n স্কয়ার। এটা কি অর্ডার অফ না, এটা কি বিগ ও নোটেশন, এটার নাম জানেন আপনারা? বিগ ও নোটেশন। এটা দিয়ে কি ডিফাইন করা হয়? এটা দিয়ে টাইম কমপ্লেক্সিটিকে ডিফাইন করা হয়। এটা দিয়ে কি ডিফাইন করা হয়? এটা দিয়ে টাইম কমপ্লেক্সিটিকে ডিফাইন করা হয়। কোনো একটা টাইম কমপ্লেক্সিটিটা কি হচ্ছে, আমরা যে অ্যালগরিদমটা ইউজ করতেছি কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, সেটা কোনো দ্রুততম সময়ের মধ্যে সলভ করতেছি, সেটা সময় কত নিচ্ছে, হ্যাঁ সেটা সময় কত নিচ্ছে, সেটা হচ্ছে আপনার কি টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটাকে আমরা যে নোটেশনটার মাধ্যমে দেখাই সেটা হচ্ছে বিগ ও। n হতে পারে অর্ডার অফ n স্কয়ার হতে পারে, কখনো n log n হতে পারে, ঠিক আছে? কখনো শুধুমাত্র কি হতে পারে? log n হতে পারে। বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কত? দেখেন আমি হচ্ছে লিখে দিচ্ছি তো, বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি লেখা আছে, আর পাশে নাই কেন? বাইনারি সার্চে দেখেন লেখা আছে না খাতায়? log n, n log n না, log n। আচ্ছা, বাইনারি সার্চের খাতায় লিখে দিয়েছিলাম আপনাদেরকে,
সার্চের টাইম কমপ্লেক্সিটিটা দেখবেন, ঠিক আছে? বাইনারি সার্চটা কিভাবে কাজ করে, বাইনারি সার্চটা কিভাবে কাজ করে সেটা দেখবেন। ওকে, বাইনারি সার্চ কিভাবে কাজ করে সেটা দেখবেন। তারপরে বাইনারি সার্চ, হ্যাঁ গেল, বাইনারি সার্চ কিভাবে কাজ করে সেটা দেখবেন। তারপরে এডিটি বলে একটা জিনিস আছে, দেখেন কি এডিটি, এডিটি এটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস এর মধ্যে এডিটি ইন ডেটা স্ট্রাকচার। হোয়াট ইজ এডিটি? মানে ডেটা টাইপের মধ্যে আপনার কি কি টাইপ আছে। আপনি যদি মাত্র নরমাল কোডিং এর ক্ষেত্রে ডাটা টাইপের কথা বলেন তাহলে কি হয়, ইন্টিজার হয়, ফ্লোট হয়, স্ট্রিং হয়, ক্যারেক্টার হয়। আর যদি আমরা ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে ডেটা টাইপের কথা বলি, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের কথা বলি, তাহলে সেক্ষেত্রে কি কি ডেটা টাইপ আসবে? অ্যারে ইজ ওয়ান অফ দি পার্ট অফ ডেটা স্ট্রাকচার, রাইট? অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, এগুলো সব কি অ্যারের মধ্যে বা ডেটা স্ট্রাকচারের অংশ হিসেবে পড়ছে না? তো এই সবগুলো কি একটু করে মেনশন করতে হবে। কখনো পরীক্ষায় মুখস্থ বিদ্যা লেখার আমি করি না, একটু আপনাদের ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখবেন, গ্রামারটা একটু ঠিক রাখবেন। গ্রামার এদিক ওদিক হতেই পারে, বাট আমি কিছুদিন আগে গতকালকে এসপিএল এর খাতা কাটতেছিলাম, কম্পাইলারকে সবাই লিখছে যে কম্পাইলার compiles the entire source code at one line, okay, and interpreter সংজ্ঞা লিখছে interpreter interprets the whole source program line by line। তফাৎ কি সেটা বোঝে নাই, ওরা এটা লিখতে হবে যে compiles the whole program, whole source program at once, right? পুরোটাকে at a time একসাথে পুরোটাকে কম্পাইল করে ফেলবে। সেখানে ইন্টারপ্রেট কি করে, একটা লাইন করে পড়বে, আপনাকে এরর মেনশন করবে, তারপরে আবার একটা লাইন পড়বে, আবার একটা লাইন পড়বে, এটা তফাৎ। তো দেখেন এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট লিখছে at one time, at লিখছে at one single line। এটা কি আদৌ ঠিক আছে? আপনারা তো মানে এখন বুঝাইতে যাচ্ছেন কি আমি বুঝতে পারছি, কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে গ্রামাটিক্যাল ওটা ল্যাঙ্গুয়েজ তো আপনারা লেখার সময় একটু মনোযোগ রাখবেন, আর যেটা বুঝতে পারেন সেটাই লিখেন। আমি এটা বলতেছি না বোঝার বাইরে গিয়ে আপনাকে লিখতে হবে, ঠিক আছে? এটা বলতেছি না যে বোঝার বাইরে গিয়ে আপনাকে লিখতেই হবে এরকম কিছু, ঠিক আছে? সো বাইনারি সার্চ বললাম, বাইনারি সার্চ কিভাবে কাজ করে এটা দেখবেন। এডিটি হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস। এই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস এর মধ্যে আমরা অ্যারেতে যা ইয়ার মধ্যে যা কিছু দেখেছি আর কি। দেখেন সবার আগে শুরু হবে ডেটা স্ট্রাকচার, এই পর্যন্ত যা দেখছি অ্যারে শুরু হবে, স্ট্যাক শুরু হবে, স্ট্যাক কিউ, ঠিক আছে? অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, ওকে? আর লিংক লিস্টে যা প্রকার আছে সেই সব কিছু পড়বে, ঠিক আছে? অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, ওকে? এগুলো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস এর মধ্যে পড়বে। আচ্ছা, তারপরে নেক্সট একটা টাইপ যেটা বোঝাইতে চাই, বাইনারি সার্চ তো আপনারা সবাই বুঝছেন, এটা ল্যাবে ইমপ্লিমেন্টেশন হয়েছিল, মনে আছে? যারা ল্যাব করছে তারা জানে, হ্যাঁ যারা ল্যাব করেছে তারা জানে। তারপরে বিগ নোটেশন নিয়ে বললাম, তারপরে পয়েন্টার কিভাবে ডিফাইন করা হয়। আচ্ছা একটু দেখেন পয়েন্টারটাকে কিভাবে ডিফাইন করা হয়। আচ্ছা এটা একটা অ্যারে না, এটা একটা অ্যারে। যদি আমি এই অ্যারেটাকে কোনো একটা পয়েন্টার দিয়ে ডিফাইন করি, integer array of 5 character p is equal to আমি কি রাখতেছি, address of array। array হচ্ছে নাম, আমি যদি শুধুমাত্র address of array রাখি তার মানে কি আমার যে অ্যারেটা ছিল, অ্যারে দিয়ে যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা এখন কার মধ্যে স্টোর হয়ে গেল, p এর মধ্যে স্টোর হয়ে গেল। তো এই লুপটাকে আমি যখন ট্রাভার্স করব, এটা কি একটা লুপের মধ্যে আছে না? দেখেন কত এখানে আছে, 0 1 2 3
চালাই i থেকে কি পর্যন্ত 5 পর্যন্ত, এখানে যদি একটু লুপ চালাই r থেকে 5 পর্যন্ত, অ্যাড্রেস তার মানে কি p দিয়ে কার অ্যাড্রেস রাখা হয়েছে, এই যে অ্যারে আছে সেই অ্যারের অ্যাড্রেসটা আমি পয়েন্টারের মধ্যে রাখছি, তাই না? এই অ্যারের অ্যাড্রেসটা কার মধ্যে রাখছি, পয়েন্টারের মধ্যে রাখছি। আচ্ছা, সো আমি যদি এখন প্রিন্ট করতে চাই, মনে করেন আমি প্রিন্ট করতেছি পার্সেন্টেজ ডি, তার মানে এটা কি বোঝাবে বলেন তো? আপনারা কি দেখতে পাচ্ছেন? ওইদিকে কি দেখা যায়? ওই যে ওইখানে আমি হচ্ছে এটা লিখছি, আমি এটা বলতেছি যে এটা যদি একটা অ্যারে হয়ে থাকে, এই অ্যারেটাকে যদি একটা পয়েন্টার দ্বারা আমি নোট করি, পয়েন্টার দ্বারা ইন্ডিকেট করি, তাহলে p ইজ ইকুয়াল টু কত, অ্যাড্রেস অফ অ্যারে রাখলাম। সো p ইজ ইকুয়াল টু যখন অ্যাড্রেস অফ অ্যারে রাখলাম তখন মানে কি অ্যারের অ্যাড্রেসটা p এর মধ্যে স্টোর হয়ে গেল। ওকে, সো এটা যেহেতু একটা লুপ, তাহলে আমাকে প্রত্যেকটা এলিমেন্ট ট্রাভার্স করতে হবে। সো ধরে নিলাম এর সাইজটা হচ্ছে আপনার n পর্যন্ত i++, ঠিক আছে? আমি এখন প্রত্যেকবার কি প্রিন্ট করব, আমি এখন প্রত্যেকবার এটা প্রিন্ট করব। কি প্রিন্ট করব দেখেন, p প্লাস i, p যেহেতু p এর মধ্যে অ্যারে অ্যাড্রেস আছে, বাই ডিফল্ট আমরা বলে নিতে পারি যে এই 0 নাম্বার ইনডেক্সটাকেও বোঝাচ্ছে, 0 নাম্বার ইনডেক্সটাকেও বোঝাচ্ছে। সো এটাকে আপনি সেকেন্ড ব্র্যাকেটে লিখে এটা দেন। তো p আপনার কিসের অ্যাড্রেস, অ্যারের অ্যাড্রেস, p আপনার কিসের অ্যাড্রেস, এই টোটাল অ্যারেটার অ্যাড্রেস কি p, রাইট? সো p প্লাস i, i এর ভ্যালু কত, p প্লাস i, i এর ভ্যালু 0 না? তার মানে কি এক নাম্বার ইনডেক্সে রাখা যে এক নাম্বার ইনডেক্সে যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে রাখা যে ভ্যালুটা, তার মানে 22 দেখাবে না প্রথমবারে অ্যারে ট্রাভার্সিং করার সময়। তারপরে আপনি যখন i এর ভ্যালু চেঞ্জ হবেন, তার মানে কি p কি, p হচ্ছে আপনার ইনিশিয়াল যে অ্যাড্রেসটা, তাই না? তার মানে কি ওর এক ঘর এখানে চলে আসবে, তার মানে কি 23 ভ্যালুটা ট্রাভার্সিং হবে, তার মানে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এক ঘর করে সরতে থাকবে এভাবে। ইজ ইট ক্লিয়ার? এক ঘর করে এরকম ডানে সরতে থেকে সবগুলো ভ্যালু আপনার কি হবে, ট্রাভার্সিং হবে, সবগুলো ভ্যালু আপনার দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল পয়েন্টারের ব্যাপারটা। আচ্ছা, স্ট্রাকচার কিভাবে বলেছিলাম মনে আছে? যে আপনারা নরমালি প্রোগ্রাম লিখবেন কি, সিপিপি তে লেখেন, সি তে লেখেন, ইটস কমপ্লিটলি ফাইন। দেখেন আপনারা হচ্ছে শুরুতে কি লিখবেন, সিপিপি তে লেখেন যেভাবে লেখেন সেভাবে লেখার পরে ইউজিং নেমস্পেস এসটিডিটা লেখার পরে অবশ্যই মেইন প্রোগ্রামের আগে কি হবে, স্ট্রাকচারটা লিখতে হবে। মেইন প্রোগ্রামের আগে কি লিখতে হবে, স্ট্রাকচারটা লিখতে হবে। মনে করলেন আমি আপনার সম্পর্কেই একটা স্ট্রাকচার তৈরি করতে বলছি, যে স্ট্রাকচারটা তৈরি করতে বলছি সেই স্ট্রাকচারের মধ্যে কি থাকবে, নেম থাকবে, আপনার আইডি থাকবে, আপনার ডিপার্টমেন্ট থাকবে, তাই না? নেম, আইডি, ডিপার্টমেন্ট, হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড মতো কিছুটা, কিন্তু অনেকগুলো ফিচার আছে যেগুলো কাজ করে না। স্ট্রাক্ট স্টুডেন্ট, ঠিক আছে? এখানে এটা কি টাইপের, স্ট্রাকচার টাইপের, কি টাইপের, স্ট্রাকচার টাইপের, স্ট্রাকচার টাইপের কোন মেম্বার, স্টুডেন্ট, ঠিক আছে? এর মধ্যে আপনি কি দিবেন, ইন্টিজার, আইডি দিলেন, স্ট্রিং, নেম দিলেন, স্ট্রিং, স্ট্রিং, ডিপার্টমেন্ট দিলেন, আরো যা যা কিছু ভেরিয়েবল থাকে সবগুলো এখানে ইনসার্ট করতে হবে। সবগুলো ইনসার্ট করার পরে যেটা মেইনের মধ্যে আছে, মেইন থেকে আপনি কি করবেন, স্ট্রাক্ট মেইনের মধ্যে, মানে এখানে আর ডিক্লেয়ার করার দরকার নেই। অনেক সময় এখানেও কি করেন, অবজেক্ট যেভাবে আমরা ক্রিয়েট করছি, আমরা পাসওয়ার্ড ডিক্লেয়ার করে দেন আমরা বলি স্ট্রাকচার মেইনে চলে যাব। হ্যাঁ, মেইনে চলে যেয়ে এখানে দেখেন স্ট্রাক্ট স্টুডেন্ট নামে যেটা স্ট্রাকচার ছিল ওই নামে আপনি একটা কি তৈরি করেন, একটা মেম্বার তৈরি করলেন। এটাকে আমরা বলতেছি কি, মেম্বার ভেরিয়েবল s1। সো s1 দিয়ে আমি উপরের যে কোনোটাকে অ্যাক্সেস করতে পারবো, s1 দিয়ে আমি আইডি কে অ্যাক্সেস করতে পারবো, s1 দিয়ে আমি নেম কে অ্যাক্সেস করতে পারবো, s1 দিয়ে কাকে অ্যাক্সেস করতে পারবো, ডিপার্টমেন্ট কে অ্যাক্সেস করতে পারবো। বাট ডেফিনেটলি আমার কি করে দিতে হবে, ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে, রাইট?
আদারওয়াইজ হবে না। বুঝতে পারছেন? এইখানে আপনি এই কয়টা দিয়ে কি করতে পারবেন, তিনটার যে কোনোটাকেই আপনি কি করে দেবেন, ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবেন। যেমন হচ্ছে আপনি s1.id কি করবেন, যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেন, s1.name কি, যে কোনো একটা স্ট্রিং দিয়ে দিলেন, s1.department csc দিলেন। তারপরে আপনাকে কি করতে হবে, সবগুলো এক লাইনে প্রিন্ট করতে হবে। তাহলে অবশ্যই কি করতে হবে, পার্সেন্টেজ d পার্সেন্টেজ s বলতে হবে। পার্সেন্টেজ s বলে আপনি কি বলবেন, প্রথমে বলবেন আপনি কি, প্রথমটার জন্য কি s1.id, তারপরটার জন্য কি বলবেন s1.name, তারপরটার জন্য কি বলবেন s1.department, তাই না? s1.department এইভাবে আপনি প্রিন্ট করতে পারেন। ওকে, ঠিক আছে না? বোঝা গেছে তো কিভাবে স্ট্রাকচার ইউজ করে করতে হয়? ওকে, তো মোটামুটি এইগুলো জাতীয় থাকতে পারে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে রিকারশন ডেফিনেশন পারবেন না, সিঙ্গলি লিঙ্ক লিস্টের ডেফিনেশন পারবেন না, মনে আছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট? মনে থাকবে এটা সব ব্যাপার। সিঙ্গলি লিঙ্ক লিস্টে, সিঙ্গলি লিঙ্ক লিস্ট বলতে বোঝানো হচ্ছে এমন একটা ডেটা টাইপ অফ ডেটা, এমন একটা টাইপ অফ ডেটা স্ট্রাকচার যেখানে আপনার দুটো ঘর থাকবে। প্রত্যেকটাতে মিনিমাম কয়টা ঘর থাকে, দুইটা ঘরই থাকে। এখানে এক একটা ঘরকে আমরা পুরোপুরিটা ওটাকে কি বলতে পারি, নোড বলতে পারি। কি বলতে পারি, নোড বলতে পারি। প্রথম ঘরটাতে কি থাকে, অ্যাড্রেস থাকে, সরি প্রথম ঘরটাতে ডেটা থাকে, সেকেন্ড ঘরটাতে নেক্সট যে নোড হবে তার অ্যাড্রেসটা ইনপুট করা থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটু তুলে নেন, তারপরে সিঙ্গল লিঙ্ক লিস্ট নিয়ে একটু আলোচনা করব। সিঙ্গল লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব, একটু রিকারশন বলবো। তুলে নিয়েছেন এই পর্যন্ত সবাই? লিঙ্ক লিস্টের কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনাদেরকে ট্রি বুঝাইছি, ট্রি ইজ কমপ্লিটলি এন্টায়ারলি রিলেটেড উইথ লিঙ্ক লিস্ট, গ্রাফ, ট্রি, এগুলো সবকিছু লিঙ্ক লিস্টেরই একটা অংশ। আবার আরেকজনের ডিটেলস দেন, আমি স্ট্র্যাটেজি দিয়ে দিই। আরেকজনের মনে তো ডিটেলস রাখতে কারণ আরেকটা স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছে, তাহলে আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সিঙ্গলি লিঙ্ক লিস্ট হচ্ছে এমন একটা ডেটা টাইপ অফ ডেটা স্ট্রাকচার যেটা একটা নোডের মতো করে কাজ করে। সেই নোডের একটাতে থাকে ডেটা আর একটাতে থাকে অ্যাড্রেস। সেই অ্যাড্রেসটা কিসের অ্যাড্রেস, ওর পরবর্তী যে নোডটা হবে সেই অ্যাড্রেসটা অলরেডি তার আগের নোডে ডিফাইন করা থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা কমপ্লিট করেন, তারপর আইটু ডিটেইলস একটু করে যাবো আজকে। পার্সেন্টেজ অফ ডি হচ্ছে আপনার আইডির জন্য, পার্সেন্টেজ অফ এস হচ্ছে আপনার নেমের জন্য, এর জন্য পার্সেন্টেজ হচ্ছে।
যেহেতু স্ট্রিং। আর পার্সেন্টেজ এই ডিপার্টমেন্টে হচ্ছে আপনার স্ট্রিং টাইপের, এর জন্য কত পার্সেন্টেজ অফ এস। আচ্ছা, দেখেন এখন সিঙ্গলিং ইংলিশটা দেখেন। মনে করলেন এইটা একটা ঘরের মতো, এটা একটা ঘরের মতো। কিসের মতো? এটা একটা ঘর, এর মধ্যে কি কিছু আছে? বাট আমি তো আগে তো কিছুই ছিল না, ধরেন আগে তো এটা তো ক্রিয়েট করা হয়েছে, তাই না? এটা তো ক্রিয়েট করা হয়েছে, কিন্তু তাহলে এইটা যে ক্রিয়েট করছি, রাইট? সাপোজ একটু ভাবেন যে আপনার ফোনে একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করছেন, কিন্তু ফোল্ডারটাতে কিছু নাই, ফোল্ডারটাতে কিছু নাই, ঠিক আছে? কিন্তু আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন, ব্ল্যাঙ্ক একটা ফোল্ডারে ধরে না কেন আপনার ফোনে বা আপনার পিসিতে, হ্যাঁ, ওই ফোল্ডারটা যেখানে ক্রিয়েট করছেন তার একটা অ্যাড্রেস আছে না? তার মানে এটা যতই ব্ল্যাঙ্ক হোক না কেন, এটা যেহেতু ক্রিয়েট করছে এটা একটা অ্যাড্রেস আছে। সিপিপি তে এভাবে লেখা হয় যে স্ট্রাক্ট নোড, হ্যাঁ, স্ট্রাক্ট নোড। এই যে আপনাদেরকে স্ট্রাকচার মাত্র বোঝাইলাম না, এই স্ট্রাক্ট নোড টাইপের একটা লেখা হয় যে প্রথমটাতে কি থাকবে? ইন্ট ডেটা থাকবে, পরেরটাতে আপনার নোড টাইপের কি থাকবে? নেক্সট বলে একটা অ্যাড্রেস থাকবে। এরকম কিছু আপনাদের পরীক্ষাতে লিখতে দেওয়া হবে না, আমি জাস্ট এটা বলতেছি, হ্যাঁ, যে এরকম একটা নোড ক্রিয়েট করা হয়, ঠিক আছে? নোডটা কিভাবে ক্রিয়েট করে? নোড ইজ ইকুয়াল টু ধরেন n ইজ ইকুয়াল টু নিউ নোড, ঠিক আছে? তো নোড টাইপের একটা ঘর ক্রিয়েট করা হলো, এটার মাধ্যমে কি করা হলো? এই যে এরকম একটা ঘর ক্রিয়েট করা হলো। তাহলে এই যে এরকম একটা ঘর ক্রিয়েট করা হয়েছে, নাম কি এর? n। তাহলে n যে ক্রিয়েট করা হয়েছে, শুধুমাত্র n যদি আমরা মেনশন করি তাহলে ওই কম্পিউটারটা বুঝে যায় যে এটার অ্যাড্রেসটা কি, লিংক লিস্ট বুঝে যাচ্ছে যে ওটার অ্যাড্রেস হচ্ছে কি n, অ্যাড্রেসটা কি n। বুঝতে পারছেন যে এটার অ্যাড্রেস তাহলে কি? অ্যাড্রেসটা হচ্ছে n। ওকে, এখানে আপনি কি রাখবেন? এখানে আপনি ডাটা রাখবেন, আর এর পরে যেই নোডটা আসবে তার অ্যাড্রেসটা কোথায় থাকবে? এখানেই থাকবে। এর পরে যদি কোনো আর নোড না থাকে তাহলে এখানে বাই ডিফল্ট অ্যাড্রেসটা কি হবে? নাল আসবে। কি হবে? নাল আসবে। আর এর পরে যদি কোনো নোড থাকে তাহলে তার অবশ্যই অ্যাড্রেসটা, এই নোডের অ্যাড্রেসটা আপনাকে কি করতে হবে? এখানে রাখতে হবে। বুঝতে পারছেন? এরপরে যদি কোনো নোড থেকে থাকে তাহলে ওই নোডের অ্যাড্রেসটা কি করতে হবে? এখানে রেখে দিতে হবে। ওকে, তাহলে দেখেন আমরা সবসময় এভাবে একটা কাজ করি, হেড বলে একটা জিনিস ইউজ করি। হেডের মধ্যে এই যে নোডটা ক্রিয়েট করা হয়েছে না, এই নোডের তো অ্যাড্রেস আছে, রাইট? যেমন দেখেন আমরা এই নোডের মধ্যে কি রাখতেছি? এর পরের যে নোডটা হবে তার অ্যাড্রেসটা হোল্ড করতেছি, তাই না? এই নোডের পরের যে অ্যাড্রেসটা হবে তার অ্যাড্রেসটা কোথায় রেখে দিচ্ছি? এখানে রেখে দিচ্ছি। তাহলে এই নোডের তো একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা কার কাছে আছে? কারণ এটাই তো ফার্স্ট নোড, এর আগে তো আর কোনো নোড নাই। ডেটা বলে যে ডাটাটা আমরা এখানে অ্যাড করলাম, ডেটা বলে যে ভ্যালুটা এখানে অ্যাড করলাম আমরা, ওর অ্যাড্রেসটা কোথায়? বুঝতে পারছেন আমার কথা? এর পরের যে নোডটা হবে তার অ্যাড্রেসটা আমি এখানে রেখে দিচ্ছি। তাহলে এই নোডের অ্যাড্রেসটা কে হোল্ড করে রাখছে? এরকম একটা বিষয় আপনাদের মাথায় আসতেছে না? এর আগে তো কোনো নোড থাকবে না, কারণ এটাই কি ফার্স্ট নোড। হেড বলে একটা কথা আছে, বুঝতে পারছেন? আপনি শুরুতেই যে নোডটা ক্রিয়েট করছেন এটার একটা পার্টিকুলার নাম দিবেন, ঠিক আছে? ধরেন এটার নাম দিবেন কত? 10 দিবেন। বুঝতে পারছেন? হেডের মধ্যে শুধুমাত্র টেম্পের ভ্যালু থাকবে। আমরা যেমন হইতেছে অ্যারে দিয়ে কি করছি? ট্রাভার্সিং করছি না, লুপ ইউজ করে i = 0, i <= null। হ্যাঁ, আমরা যখন এটা ট্রাভার্স, এটা হচ্ছে যখন যে লিংক লিস্টটাকে যখন আমরা লিখি ট্রাভার্সিং করি, কেন
তার পাশের নোডের অ্যাড্রেস আমার এখানে রেখে দিতে হবে। এটা মাথায় আসেনি? কেন এই পরের নোডের অ্যাড্রেসটা আমার রেখে দিতে হবে? লিংক আপ করার জন্য। আপনার সাথে যেমন দেখেন অ্যারেতে হচ্ছে তো আমরা শুরুতে কি একটা সাইজ বলে দিতে পারি না? লিংক লিস্ট কিন্তু ডাইনামিক্যালি কাজ করতেছে। আপনার সাথে যদি এই ডাটাটার কোনো লিংক না থাকে, কানেক্টেড না থাকে, আপনি কিন্তু সেখানে যাইতে পারবেন না, সেটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এই নোডের অ্যাড্রেস এখানে রেখে দেওয়ার কারণে এরা পরস্পরের মধ্যে কি লিংকড হয়ে আছে। বুঝতে পারছেন? এই অ্যাড্রেসটা যদি এখানে না থেকে এই মনে করুন এর পরে থার্ড নোডে যে অ্যাড্রেসটা আছে তার অ্যাড্রেসটা যদি এখানে থাকতো, তাহলে কিন্তু আমার এই দিক দিয়ে আর কি হইতো না, লিংক হইতো না। কোন দিক দিয়ে লিংক চলে আসতো? এখানে লিংক চলে আসতো, এখানে লিংক চলে আসতো। বুঝতে পারছেন? কতগুলো ডাটাকে আমরা এরকম ইন্টারলিংক করার জন্য আমরা কি করতেছি, নোডের মধ্যে তার নেক্সট নোডের অ্যাড্রেসটা রেখে দিচ্ছি। কোনো একটা প্রেজেন্ট নোডের মধ্যে তার নেক্সট নোডের অ্যাড্রেসটা ইমিডিয়েটলি নেক্সট নোডের অ্যাড্রেসটা রেখে দিচ্ছি টু লিঙ্ক আপ দোজ এলিমেন্টস বিটুইন দেম। ওকে, সো টু লিঙ্ক আপ দোজ এলিমেন্টস। ওকে, এতটুকু তো বোঝা গেছে, তাই না? এখন দেখেন আমরা অ্যারেতে কিভাবে ট্রাভার্স করি। একটা অনেক বড় অ্যারেকে আমরা কেটে লুপ চালাই, ওই সাইজ অবধি ট্রাভার্স করি না? সো হোয়াট ইজ দ্য মেথড অফ ট্রাভার্সিং ইন লিংক লিস্ট? দেখেন আমরা একটা লুপ ইউজ করি এখানেও, while হেডের মধ্যে কত রাখছি? টেম্প। আর টেম্প আমার কিসের অ্যাড্রেস? ফার্স্ট যে নোডটা আমি ক্রিয়েট করছি সেই নোডের অ্যাড্রেস। আচ্ছা, while হেড ডিক্লেয়ার করলে বাই ডিফল্ট আমাদের ফার্স্ট নোডের অ্যাড্রেস দিয়ে দেয়। হ্যাঁ, না, হেড একটা ভেরিয়েবল, হেড কোনো বিল্ট ইন ফাংশন না। হ্যাঁ, হেড বলতে আমরা বোঝার সুবিধার্থে এটা দিয়েছি যে ওইটা আমাদের ফার্স্ট নোডের অ্যাড্রেসটা হোল্ড করে আছে। বুঝতে পারছেন? হেড কোনো বাই ডিফল্ট ফাংশন নাম্বার বোঝাচ্ছি। হেড অনেক জায়গাতে আপনি বাই ডিফল্ট পাবেন, বাট হেড আমরা এখানে কোনো বাই ডিফল্ট কোনো কিছু বলছি না। ওকে, সো আপনি কি করছেন? হেডের মধ্যে কি রাখছেন? নট ভিজিবল টু নাল রাখছেন। তার মানে কি? যতক্ষণ পর্যন্ত হেডের ভ্যালু নাল না হয়। ঠিক আছে, দেখেন হেডের মধ্যে এখন এই নোডের অ্যাড্রেস আছে, আর এই প্রথম নোডের মধ্যে কি তার নেক্সট নোডের অ্যাড্রেস আছে। এর পরে যদি একটা নোড থাকে, সেই নোডের অ্যাড্রেস কার মধ্যে থাকে? এখানে থাকবে না? বুঝছেন আমার কথা? এর পরে যদি একটা নোড থেকে থাকে, তাহলে এই নোডের অ্যাড্রেসটা কে হোল্ড করে থাকবে? এই ঘরে থাকবে না? আচ্ছা, যতক্ষণ না পর্যন্ত হেডের মধ্যে এখন আমার কি আছে? প্রথম নোডের অ্যাড্রেসটা আছে। আমি কি প্রিন্ট করব? আমি প্রিন্টএফ করব এটা। হেডের কি ভ্যালু কি নিব? ডাটা নিব। তাহলে হেড কোন ভ্যালুটাকে করে আছে? টেম্প। এই টেম্প বলতে কি? ফার্স্ট নোডটাকে বোঝাচ্ছে, রাইট? ফার্স্ট নোডে কি রাখা আছে? তাহলে হেডের ডাটাকে, ডাটার ঘর কোনটা? ধরেন এখানে 12 আছে, লেটস সে ফর এন एग्जांपल। এখানে কত আছে? 12 আছে। তাহলে হেড অফ ডেটা বললে কত বোঝাবে? 12 বোঝাবে। আচ্ছা, তারপরে হেডের ভ্যালুটা কি চেঞ্জ হবে না? আপনারা যখন ওই যে ফর লুপ দিয়ে যখন কোন একটা অ্যারে ট্রাভার্স করছেন, তখন কি i এর ভ্যালু বাড়ান নাই? একটা ভ্যালু দেখানোর পরে তার পরের ভ্যালু দেখাবে, এইভাবে বাড়ান নাই? ট্রাভার্সিং করেছেন না, যেটাকে আমরা কি বলতেছিলাম? ট্রাভার্সিং বলছিলাম, রাইট? সো হেড প্রথম ভ্যালু দেখাইলো, তো এভাবে আমরা যদি এখন হেডের ভ্যালু চেঞ্জ না করি, এটা তো কি হবে? আজীবন ধরে এখানেই ঘুরতে থাকবে। পরের নোডের ভ্যালু তো আর কখনোই দেখাবে না। দেখাবে? আমাদের কি এই নোডটা কি নাল আছে? না, হেডের ভ্যালুটা এখন আপনাকে চেঞ্জ করে দিতে হবে কি দিয়ে? হেড অফ নেক্সট দিয়ে। কারণ এই নোডের না, এই প্রথম নোডের এই প্রথম ঘরটার নাম হচ্ছে ডেটা নোড, আর নোডের দ্বিতীয় ঘরের নাম কি? নেক্সট। নেক্সট বলতে ও নেক্সট যে নোডটা হবে সেই নোডের অ্যাড্রেসটাকে বোঝাচ্ছে। নেক্সট বলতে কি বোঝাচ্ছে? এই নেক্সট নোডের যে অ্যাড্রেসটা হবে, এই নোডের পরে যে অ্যাড্রেসটা হবে সেই নোডের অ্যাড্রেসটা কোথায় আসতেছে? এখানে আসতেছে, এখানে বোঝাচ্ছে। বুঝতে পারছেন? এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, while head is not equal to null, printf করব head of data। তাহলে হেডের মধ্যে আমরা দেখেন হেডের ভ্যালু কিন্তু আমরা চেঞ্জ করে দিচ্ছি। আগে হেডের মধ্যে এই ডেটার অ্যাড্রেসটা ছিল, এখন হেডের মধ্যে হেড অফ নেক্সট। হেড অফ নেক্সট বলতে কোনটা বোঝায়? এটা না? হেড অফ নেক্সট বলতে কোনটা বোঝায়? এইটা বোঝায়। হেড অফ নেক্সট বলতে এইটা বোঝায়। আচ্ছা, সো হেডের ভ্যালু কি এখন আপডেট হয়ে গেছে? এইভাবে প্রত্যেকবারই হেডের ভ্যালু আপডেট হবে। এভাবে হইতে হইতে ধরেন আমার এখানে 3টা নোডই আছে,
এই নোডে কি আছে, এই নোডের পরে যদি আর কোনো নোড না থাকে তাহলে অটোমেটিক্যালি এখানে কি কোনো অ্যাড্রেস থাকবে না, ওটা অটোমেটিক্যালি কত হবে নাল হবে। ও যখন হেডের নেক্সট তাহলে যখন নাল পাবে, হেড তো তখন কি হয়ে যাবে নাল হয়ে যাবে, হেড যখন নাল হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার লিঙ্ক লিস্টের লুপটা কি টার্মিনেট হয়ে যাবে। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কি কি বললাম? পয়েন্টার স্ট্রাকচার, লিনিয়ার বাইনারি সার্চ, সর্টিং, বিগ নোটেশন, সিঙ্গল লিঙ্ক লিস্ট, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, ঠিক আছে? রিকারশন কি? হ্যাঁ হ্যাঁ আর কি হবে? থিওরি ক্লাস তো সপ্তাহে একটাই হয়। ল্যাব কি পাবেন? ল্যাব মঙ্গলবার দিন আছে, ল্যাব পাবো। শুক্রবার দিন তো আমার সাথে আপনাদের ক্লাস হবে না? আচ্ছা স্যার, আচ্ছা পরীক্ষার আগের দিন কেমন না ঠিক আছে। আচ্ছা রিকারশনটা কি বলেন তো? নিজেই নিজের ফাংশনকে যখন ওর মধ্যে কল করে ভ্যালু রিটার্ন করতে থাকে, তাই না? আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি ফাইন্ড আউট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার ইউজিং রিকারশন, তাহলে কি পারবেন? তারা তো উচিত, রাইট? Find out the value of an find out the value of an find out the factorial of a number using recursion. Find out the factorial of a number using recursion. Find out the factorial of a number using recursion. আচ্ছা রিকারশনটা কি দেখেন, আমি যদি এখানে একটা ফাংশন লিখি আপনাদেরকে int factorial, যেখানে আমি হচ্ছে ভ্যালু হিসেবে নিলাম একটা ইন্টিজার নাম্বারকে, আমি বললাম যদি n এর ভ্যালু 0 হয় অথবা n এর ভ্যালু 1 হয় তাহলে আমি কি করব? রিটার্ন করব 1। এটা কিভাবে লেখা যায় যে if n is less than or equal 1, n এর ভ্যালু যদি কি হয় 1 হয় বা 1 এর থেকে ছোট হয় তাহলে আমি কি রিটার্ন করব? 1 রিটার্ন করে দেব। আদারওয়াইজ এই f টা যদি না কাজ করে তাহলে অটোমেটিক্যালি নিচে যে রিটার্নটা আসবে সেটাতে কাজ করবে। আদারওয়াইজ n ইনটু ফ্যাক্টোরিয়াল কত? n মাইনাস 1 কাজ করবে। তাহলে দেখেন আমার ধরেন n এর ভ্যালু কত? 5 দেওয়া না? n এর ভ্যালু 5 দেওয়া। সো n এর ভ্যালু যদি 5 হয়ে থাকে n এর ভ্যালু যদি 5 হয়ে থাকে তাহলে কি হবে? ধরেন আপনি 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছেন, সো আপনি এখানে 5 দিলেন, আপনি কি ফ্যাক্টোরিয়াল কে কল করলেন, ফ্যাক্টোরিয়াল কল, তাহলে ফ্যাক্টোরিয়াল কত যাবে? n 1 যাবে, তাহলে ফ্যাক্টোরিয়াল কত হবে? 4 হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল নিজেই ফাংশন না? দেখেন এই ফাংশনটার নাম কি? ফ্যাক্টোরিয়াল, আর ও নিজেই নিজেকে কল করতেছে, তার মানে কি আপনাকে এই ফাংশনের মধ্যে কি হতে হবে? আবার যেতে হবে। আপনি এটা চেক করলেন, আপনার কি কোনোভাবে n এর ভ্যালু 0 আর 1 না, তাহলে আপনি কোথায় যাচ্ছেন? আবার এখানে যাচ্ছেন। সো 5 ইনটু ফ্যাক্টোরিয়াল, তাহলে কখন কত হবে? n এর ভ্যালু আপনার এখন কত আছে? 4 আছে না? তাহলে আপনার এখানে কত আসবে? 4। আবার আপনি ফ্যাক্টোরিয়াল কে রাখতেছেন, কত যাবে এবার? 3 যাবে। 5 ইনটু 4 আবার দেখেন আপনি রাখতেছেন, আবার কত আসবে? 2 ইনটু 3 ইনটু f ইনটু 2 আবার যাচ্ছেন আপনি 5 ইনটু 4 ইনটু 3, তাহলে এবার কত আসবে? f ইনটু 1। সো 5 ইনটু 4 ইনটু 3 ইনটু f অফ 1 কি রিটার্ন করবে? 1 রিটার্ন করবে। তাহলে আপনার কত হচ্ছে? 4 5 20, 20 আর 3 60, 60 আর 2 কত? 120। এটার এক্সপ্লেনটা বুঝেছেন কিভাবে কাজ করছে? আচ্ছা
পরীক্ষায় হয়তো বা এভাবে আসতে পারে যে ফ্যাক্টোরিয়াল একটা সংখ্যা দেখাও, অথবা এভাবে আসতে পারে যে ডেফিনেশনটা। যখন ডেফিনেশন বলবে তখন অবশ্যই কোডের একটু সেকশন করে দেখানো বেটার। কোডের একটু কি করে দেখানো বেটার? সেকশন করে দেখানো বেটার। মানে বুঝতে পারছেন? একটু কোডের পার্ট দিয়ে বুঝাইলেন যে রিকারশন মানে এইটা, ডেফিনেশনটা বলার পরে একটু কোডের পার্টটা দেখাবেন। ওকে, তো মোটামুটি আমি আচ্ছা আর কি দেখবেন? আর হচ্ছে লিনিয়ার সার্চটা দেখবেন, ঠিক আছে? লিনিয়ার সার্চটা দেখবেন। আর স্ট্যাক কিউ আপাতত দেখার দরকার নাই, তাও কিউটা দেখতে পারেন। বেশি হয়ে যায়, হ্যাঁ দেখতে পারেন, নাও দেখতে পারেন, একটু একটু বেশি হবে। আচ্ছা, পয়েন্টার স্ট্রাকচার এগুলো ভালো করে দেখবেন। হ্যাঁ আচ্ছা, আপনি একটু বসেন, আমি আধা ঘন্টা পরে আসতেছি কোয়েশ্চেন করে। হ্যাঁ আধা ঘন্টা পরে নিতে যাবেন? আচ্ছা, বেটার হয় ক্লাস থেকে নাই করে না, একটা ভিডিওটা পজ করে যাবেন, আমি আসছি।